দ্রুত ফেরানো হোক শেখ হাসিনাকে, ভারতের কাছে আবেদন বাংলাদেশের প্রধানমন্ত্রীর। তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার তারেকের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। বৈঠকেই হাসিনার প্রত্যর্পণের দাবি করেছেন তারেক রহমান। বাংলাদেশে ফেরার কথা দিন কয়েক আগেই ভিডিও বার্তায় জানান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। চলতি বছর ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শেখ হাসিনা। দ্রুত ফেরানো হোক শেখ হাসিনাকে, ভারতের কাছে আবেদন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার তারেকের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। বৈঠকেই হাসিনার প্রত্যর্পণের দাবি করেছেন তারেক রহমান। বাংলাদেশে ফেরার কথা দিন কয়েক আগে ভিডিও বার্তায় জানান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। চলতি বছর ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শেখ হাসিনা। Our High Commissioner met with the Prime Minister of Bangladesh yesterday, and they discussed matters of mutual interest. On the other two issues that you raised about extradition of former Prime Minister, as also the case of Hadi. On Hadi, I told you that this is a legal matter in which investigations are ongoing presently. As far as the extradition matter is concerned, as I said before, that our position has been very clear on this particular matter, that we are looking into the case as per established processes that we have on our side. ফের একবার শালবনী জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করল সিআইডি। আর এই নিয়ে জোড়া মামলায় পরপর 4 দিনে প্রায় 34 ঘন্টা সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তিনি। আজ সকাল 10টায় ফের তাকে এই মামলায় তলব করা হয়েছে। মঙ্গলবার সিআইডির 6টি টিম পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় নথি সংগ্রহে যায়। পরপর 4 দিনে প্রায় 34 ঘন্টা সিআইডি দফতরে কাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শনি ও রবিবার শালবনীতে জমি দুর্নীতি মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। এরপর সোমবার ডেবরায় চাকরি প্রতারণা মামলায় সিআইডির কাছে হাজিরা দিয়েছিলেন সুমিত রায়। আর মঙ্গলবার আরও একবার শালবনীতে জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করল সিআইডি। বুধবার সকাল 10টায় ফের এই মামলায় তলব করা হলো তাকে। সকাল 9:49 ভবানী ভবনে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। ঘড়ির কাঁটায় এখন 6টা 5। ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের পর তিনি বেরিয়ে গেলেন। শালবনী ও মেদিনীপুর ব্লকে বিস্তীর্ণ সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগ, এই সরকারি জমির চরিত্র বদলে প্লট করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কয়েকশো একর জমি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। আমার ঠিক ডান দিকে যেই সমস্ত জমিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, এগুলো এককালে সরকারি জমি ছিল বলে দাবি এলাকাবাসীদের। আর এই সমস্ত জমি হেরাফেরি করে অন্যের নামে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ এলাকাবাসীদের। ফরেস্টার আছে, জঙ্গল আছে, জঙ্গলের মধ্যেও পাঁচির হয়ে গেছে, পাঁচির দিয়ে দিয়েছে। সূত্রের খবর, এই ঘটনায় তার নাম জড়ানোর বিষয়ে তথ্য ও নথি ধরে ধরে সুমিত রায়কে প্রশ্ন করেছেন তদন্তকারীরা। সরকারি জমি বিক্রি করে সরকারি জমিকে একেবারে প্রাইভেট ল্যান্ডে বিক্রি করা হয়েছিল। কিছু হয়নি, কোনো ভিত্তিহীন, বা সেটুকু আমি বলতে পারি। জমি দুর্নীতি মামলায় খড়গপুর থেকে গ্রেফতার করা হয়েছে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। তাকে জেরা করেই উঠে আসে সুমিত রায়ের নাম। সুজয় হাজরার সঙ্গে আপনার আর্থিক লেনদেন হয়েছে? না, কোনো কিছু না। এ নিয়ে আক্রমণাত্মক বিজেপি। শুধু ডেবরার চাকরির প্রতারণা কেন, আরও যেখানে যেখানে এই ধরনের প্রতারণার মামলা আসবে ডেকে পাঠাবে, জিজ্ঞাসাবাদ হবে। ততদিনে 3 সপ্তাহ চলে গেলে যখন বাবু এসে যাবেন তখন পাশাপাশি বসেও জিজ্ঞাসা করা যেতে পারে। অসুবিধার কি আছে? যদি সেরকম পরিস্থিতি হয় হবে। যাতায়াতের রাস্তায় পড়েছে গেছেন, বললাম যাতায়াতের রাস্তায় পড়েছে গেছেন। আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না। সোমবার বিকেলেই শালবনীর ভূমি দফতরে নথি সংগ্রহে যায় সিআইডি। মঙ্গলবার সিআইডির 6টি টিম পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় নথি সংগ্রহে যায়। একটি টিম এসে পৌঁছয় শালবনীর কর্ণগড়ে গ্রাম পঞ্চায়েতে। জমি দুর্নীতি মামলায় সিআইডির
একাধিক দল আজ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে হাজির হন। তার মধ্যে একটি দল রয়েছে এই শালবনী ব্লকের কর্ণগড় গ্রাম পঞ্চায়েত অফিসে। ঠিক এই পঞ্চায়েত প্রধানের অফিসের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। প্রধানের সাথে কথা বলছেন সিআইডির প্রতিনিধিরা, এবং শুধুমাত্র প্রধান নয়, যে সমস্ত পঞ্চায়েত কর্মী রয়েছে তাদের সাথেও কথা বলেছেন এই সিআইডির প্রতিনিধিরা। তারা মূলত জানতে চাইছেন যে জমিগুলি যে সমস্ত নামে হাত ঘুরে বিক্রি হয়েছে তাদের অস্তিত্ব রয়েছে কিনা। না, নথি বলতে আমার হচ্ছে এখানে সিআইডি আধিকারিকরা এসেছেন, তো আমাকে চাইলো যে এই ব্যক্তিগুলোকে চিনেন নাকি। আমি বলছি আমি তো সবাইকে তো চিনি না। টিম অনেকগুলোই রয়েছে যেখানে যেমন প্রয়োজন। আমি সিআইডি টিম, আমরা ভবানী ভবন থেকেই, আমি হেডকোয়ার্টার থেকে এসেছি। বুধবার ফের শালবনী মামলায় সুমিত রায়কে তলব করেছে সিআইডি। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সৌমেন চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ এবং তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। 2021 থেকে 2026-এর মধ্যে কেনা 100 কোটি টাকা 30টি বেআইনি সম্পত্তির উল্লেখ করে ইডিকে চিঠি দিল বাগুইআটি থানার পুলিশ। আরও চাপে একদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। এবার দেবরাজকে নিয়ে কেন্দ্রীয় এজেন্সি ইডিকে চিঠি দিল বাগুইআটি থানা। চিঠিতে দাবি করা হয়েছে, তোলাবাজির টাকায় 5 বছরে 100 কোটি টাকার 30টি সম্পত্তি করেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। 2021-এ তাঁর স্ত্রী অদিতি মুন্সি বিধায়ক হওয়ার পর থেকেই এই সম্পত্তি বৃদ্ধি। 2021 সালের আগে এবং 2026-এর পর দেবরাজের পরিবারের সম্পত্তির বিস্তর ফারাক রয়েছে। বাগুইআটি, নিউ টাউন, দমদম এবং কালিম্পংয়ে রয়েছে এই সম্পত্তিগুলি। পুলিশের দাবি, স্ত্রী অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তীর শ্বশুরের নামে সম্পত্তিগুলো রয়েছে। 100 কোটি কেন? এ তো কম টম পেয়েছে মনে হচ্ছে। আমি তো 1000 কোটি বা 10,000 কোটি হলেও অবাক হব না। সবাই তো বলেছিল সুন্দর মুখের জয় নাকি সর্বত্র, কিন্তু এ কি অন্ধকার, এ কোন সকাল, তো আমাবস্যার থেকেও কালো। কারা এই সব লোকজনকে এতদিন ধরে তোল্লাই দিয়েছে সেটাও দেখতে হবে। 1 জুলাই বিধাননগরে প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, সিন্ডিকেট রাজ, প্রতারণা, প্রমোটারদের চাপ দিয়ে টাকা আদায়, কোটি কোটি টাকা রহস্যজনক লেনদেনের মতো মারাত্মক সব অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই প্রমোটারের থেকে তোলাবাজির মামলায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ইডিকে চিঠি দিয়ে 100 কোটি টাকার সম্পত্তির কথা জানালো তারা। প্যারালাইন ইনভেস্টিগেশন হয় কিনা আইনে, সেটাই তো বড় প্রশ্ন। সমান্তরাল তদন্ত করতে পারে, যে তদন্তটা বাগুইআটি থানা বা রাজ্য পুলিশ করছে সেটাই আবার ইডি করবে বা সিবিআই করবে। প্যারালাইন ইনভেস্টিগেশন হয় বলে আমার জানা নেই। সূত্রের দাবি, খুব তাড়াতাড়ি বাকি মামলাগুলিতেও চার্জশিট দেওয়া হবে, আর সেখানেই দেবরাজ চক্রবর্তীর পরিবারের 100 কোটি টাকার বেআইনি সম্পত্তির তথ্যগুলি উল্লেখ করা হবে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ব্রতদীপ ভট্টাচার্য, দীপক ঘোষ, এবিপি আনন্দ। তোলাবাজি মামলায় তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এবং তার সহযোগীদের 150টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, যে অ্যাকাউন্টগুলিতে ছিল 13 কোটি 9 লক্ষ টাকা। প্রেস বিবৃতি দিয়ে জানালো ইডি। কেন্দ্রীয় এজেন্সির আরও দাবি, একাধিক ভুয়ো সংস্থার নেটওয়ার্কের মাধ্যমে ঘুরপথে বিভিন্ন সম্পত্তিতে টাকা বিনিয়োগ করেছেন সব্যসাচী দত্ত এবং তার সহযোগীরা। প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা ধৃত সব্যসাচী দত্ত সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনছে ইডি। প্রেস বিবৃতিতে তাদের তরফে দাবি করা হয়েছে, তোলাবাজি মামলায় তৃণমূল নেতা সব্যসাচী দত্ত ও তার সহযোগীদের 150টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি এও দাবি করা হয়েছে যে একাধিক ভুয়ো সংস্থার নেটওয়ার্কের মাধ্যমে সব্যসাচী দত্ত ও তার সহযোগীরা ঘুরপথে বিভিন্ন সম্পত্তিতে টাকা বিনিয়োগ করেছেন। আমি তো ইডির অফিসারদের বলবো, আরও ভালো করে তদন্ত করুন। আরও কত জায়গাতে যে ব্যাংক অ্যাকাউন্ট পাবেন নিজের নামে, পরিবারের নামে, আত্মীয় স্বজনের নামে, পাড়া প্রতিবেশী বা তৎকালীন তৃণমূল কংগ্রেসের তার যারা সঙ্গী সাথী তাদের নামে, এবং নিউ টাউন, রাজারহাট, দত্তাবাদ এ সমস্ত এলাকার বেশ কিছু ক্রিমিনালের নামে আরও ব্যাপক তদন্ত হওয়া দরকার। 15 কোটি টাকাটা কোনো টাকাই না, অন্তত 150 কোটি টাকা পাওয়া উচিত অন্তত। কাজে এখনো ইডির ইনভেস্টিগেশন ইনকমপ্লিট আছে। রাজ্যে পালাবদলের পরই তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেফতার করে পুলিশ। 31 জুলাই সব্যসাচী দত্ত ও অন্যান্যদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সংক্রান্ত মামলায় কলকাতা ও সংলগ্ন এলাকায় মোট 15টি জায়গায় একসঙ্গে তল্লাশি অভিযান চালায় ইডি। তল্লাশি অভিযান চলে গুরগাঁওয়ের একটি জায়গাতেও। ইডির তরফে দাবি করা হয়েছে,
তল্লাশি অভিযানের সময় সব্যসাচী দত্ত ও তার সহযোগীদের সঙ্গে সম্পর্কিত প্রায় 150টি ব্যাংক ও ডিম্যাট অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ওই অ্যাকাউন্টগুলিতে 9 আগস্ট পর্যন্ত 13 কোটি 9 লক্ষ টাকা ছিল বলে ইডি প্রেস বিবৃতিতে জানিয়েছে। এছাড়াও তল্লাশিতে 40,50,000 টাকা নগদ, বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ইডির তরফে আরও দাবি করা হয়েছে প্রেসিশন বিল্ডকম প্রাইভেট লিমিটেড, সফটলাইন মিডিয়া নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড এবং অ্যাভাম রিয়েলটি প্রাইভেট লিমিটেড সহ একাধিক শেল সংস্থার নেটওয়ার্কের মাধ্যমে সব্যসাচী দত্ত ও তার সহযোগীরা ঘুরপথে বিভিন্ন সম্পত্তিতে টাকা বিনিয়োগ করেছিলেন। এই ধরনের তো খবর বাজারে চালিয়ে দিলে হবে না। ওদের পুলিশ, ওদের প্রশাসন, ওরা আজকে রয়েছে, আইন ব্যবস্থা ওদের, আইন শৃঙ্খলা ওদের, ওরা তদন্ত করছে, রাজ্য পুলিশ ওদের, সিবিআই ওদের, ইডি ওদের, ইনকাম ট্যাক্স ওদের। এতগুলো এজেন্সি থাকার পরে কেবলমাত্র হাওয়ায় খবর ভাসিয়ে দিলে হবে না। যদি কোনো খবর থাকে আইনের প্রসেসে এগোতে হবে। আমরা উই আর অল ক্রিয়েচার্স অফ ল, আইনে যা আছে আইনে ফেস করা হবে। কোন পথে গড়ায় তদন্ত, মামলার শেষ অবধি কি উঠে আসবে, নজর ভবিষ্যতের দিকে। আবির দত্ত, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কালীঘাট তৃণমূলকে তেমন কোনো স্বস্তি দিল না সুপ্রিম কোর্ট। দলীয় ব্যাংক অ্যাকাউন্ট ইডি ফ্রিজ করে রাখায় দৈনন্দিন কাজ চালাতে অসুবিধা হচ্ছে বলে এদিন আদালতে জানায় কালীঘাট তৃণমূল। পাল্টা ইডির দাবি, 3টি অ্যাকাউন্টে থাকা 120 কোটি টাকা ব্যবহার করতে পারে কালীঘাট তৃণমূল শিবির, যদিও তাতে আপত্তি জানিয়েছে ঋতব্রত তৃণমূল। ফ্রিজ করা নেই এমন 3টি অ্যাকাউন্টে থাকা 120 কোটি টাকা কালীঘাট তৃণমূল ব্যবহার করতে পারবে বলে অনুমতি দিল সর্বোচ্চ আদালত, কিন্তু তাতে ঘোরতর আপত্তি জানালো ঋতব্রত তৃণমূল। শেষে এই নিয়ে ঋতব্রত তৃণমূলকে হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারের দ্বারস্থ হতে বলেছে সুপ্রিম কোর্ট। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্ট থেকে মঙ্গলবার তেমন কোনো স্বস্তিই পেল না কালীঘাট তৃণমূল শিবির। তৃণমূল আমলে দলীয় তহবিল থেকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে 3টি অ্যাকাউন্টে থাকা 440 কোটি 42 লক্ষ টাকা ফ্রিজ করে দেয় ইডি, যাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে কালীঘাট তৃণমূল শিবির। এদিন সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি MM সুন্দ্রেশ এবং বিচারপতি প্রসন্ন ভি ভরলের বেঞ্চে। শুনানির শুরুতেই কালীঘাট তৃণমূলের আইনজীবী বলেন, তাদের সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ায় তারা দলের দৈনন্দিন খরচ চালাতে পারছেন না। 164 কোটি টাকার লেনদেন নিয়ে অভিযোগ উঠেছে, কিন্তু ইডি তাদের 400 কোটি টাকারও বেশি ফ্রিজ করে রেখেছে। 215 জন কর্মীকে বেতন বাবদ মাসে 51 কোটি টাকা দিতে হয়। এছাড়াও 17টি পার্টি অফিসের ভাড়া বাবদ মাসে দিতে হয় 1 কোটি টাকা। সেই সময় অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, ইন্ডিয়ান ব্যাংকের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি, তাতে 120 কোটি টাকা রয়েছে, সেই টাকা দৈনন্দিন খরচের জন্য ব্যবহার করা যেতে পারে। তখন এর বিরোধিতা করা হয় ঋতব্রত তৃণমূল শিবিরের তরফে। তাদের আইনজীবী বলেন, কে আসল তৃণমূল তা নিয়ে সিদ্ধান্ত এখনো নির্বাচন কমিশনে বিবেচনাধীন রয়েছে। এটা আমাদের পক্ষে খুশি হওয়ার ব্যাপার, তাই কারণ আমরাই তো আসল তৃণমূল, বাকিগুলো তো নকল তৃণমূল, দলছুট বিশ্বাসঘাতক তৃণমূল। আমাদের যে খরচ করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট, এটা আমাদের কাজের সুবিধা হয়। তারপর হাইকোর্টে বিচার হোক, হাইকোর্ট যা বলবে সেটাই ঠিক থাকবে। আমরা একটা ধাপ এগিয়ে গেলাম স্বীকৃতি। এর আগে ইডির তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের ঘটনাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। সেই মামলায় কয়েকটি শর্ত বেঁধে দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ঋতব্রত তৃণমূল শিবির। তাদের আইনজীবী বলেন, নির্বাচনে হারের পর 15 দিনের মধ্যে দলের অ্যাকাউন্টে 360 কোটি টাকা জমা পড়ে। সেই লেনদেন সন্দেহজনক মনে হওয়ায় পুলিশের দ্বারস্থ হন তারা। এরপরই পুলিশ 6টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। ঋতব্রত তৃণমূল শিবির দাবি করে, কে আসল তৃণমূল সেই সিদ্ধান্ত বর্তমানে নির্বাচন কমিশনে বিবেচনাধীন। এই অবস্থায় হাইকোর্ট কালীঘাট তৃণমূলকে ফ্রিজ না হওয়া অ্যাকাউন্টে টাকা ব্যবহারের নির্দেশ দিয়ে অগ্রাধিকার দিয়েছে, যদিও এই বিষয়টিতে হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট। এ নিয়ে 9 জুলাই হাইকোর্টে দেওয়া নির্দেশ অনুযায়ী নিযুক্ত স্পেশাল অফিসারের দ্বারস্থ হয়ে সেখানে কালীঘাট তৃণমূলকে তহবিলের টাকা ব্যবহারে তাদের আপত্তির কথা ঋতব্রত তৃণমূলকে জানানোর জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই যে বলা হচ্ছে যে প্রসিডস অফ ক্রাইম, সেই জিনিসটাকে পুরোপুরি সুপ্রিম কোর্ট রুল আউট যদি করে দিত, তাহলে সুপ্রিম কোর্ট একটা ক্লিয়ার ম্যান্ডেট দিত পিটিশনারের পক্ষে। সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা এই বিষয়ে কোনো কথা শুনবো না, নাম্বার 1। নাম্বার 2, আপনাদের যা কিছু ডিটেইল ডিসকাশন আছে আপনারা হাইকোর্টে গিয়ে করুন, কারণ হাইকোর্ট এই বিষয়ে একটা ক্লিয়ার অপিনিয়ন দিয়েছে যে পিটিশনার যারা ছিলেন তারা সুপ্রিম কোর্টে গিয়ে কোনো রিলিফ পাননি। সুপ্রিম কোর্টে পরাজয় ঘটেছে, কোনো রিলিফ না পেয়ে আবার তারা হাইকোর্টে ফিরে আসছেন অলমোস্ট যেখানে ছিলেন।
সব মিলিয়ে দলীয় তহবিল নিয়ে তৃণমূলের কোন্দল কমছে না, আইনি জটিলতাও বাড়ছে। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এখনও টুলু মণ্ডলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শান্তিনিকেতন থেকে গ্রেপ্তার করা হলো তার আরও 3 জন ম্যানেজারকে। ডিসিআর গেটে আদায় করা টাকা দেখভালের দায়িত্বে ছিলেন এমনটাই দাবি পুলিশের। পাশাপাশি টুলু মণ্ডলের বিরুদ্ধে এবার হুলিয়া জারি করার নির্দেশ দিল সিউড়ি এসিজেএম কোর্ট। পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে আরও 4টি ধারা যোগ। সময় যত গড়াচ্ছে ততই উঁচু হচ্ছে দুর্নীতির পাহাড়। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিষয়ে সোমবার আদালতে পুলিশ দাবি করেছে, বছরে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে প্রায় 600 কোটি টাকা। সেই হিসাবে 5 বছরে সেই টাকার অঙ্ক 3000 কোটি টাকা। কিন্তু এতদিন পরেও হদিশ নেই বীরভূমের পাথর ব্যবসায়ী মোহাম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের। এই পরিস্থিতিতে টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করার নির্দেশ দিয়েছে সিউড়ির এসিজেএম আদালত। এরই মধ্যে সোমবার গ্রেফতার করা হয়েছে টুলু সিন্ডিকেটের আরও 3 জন সদস্যকে। ধৃতরা হলেন আমির সোহেল ওরফে রিপন মণ্ডল, শেখ রিয়াজুল ইসলাম ওরফে রাজ ও শেখ নূর আলম। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের প্রত্যেকেই টুলু মণ্ডলের যে ডিসিআর গেটগুলো চলতো সেখানে টাকা পয়সা সামলানোর দায়িত্বে ছিলেন। কোন ডিসিআর গেট থেকে কত টাকা উঠল, কত টাকা কোথায় যাবে, এই সংক্রান্ত বিষয়গুলি দেখাশোনা করতেন এই 3 জন। দাদা, টুলু মণ্ডলের সাথে কি যুক্ত আছেন আপনারা? দাদা, টুলু মণ্ডলের সাথে কি যুক্ত আছেন আপনারা? মঙ্গলবার আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, পাথর খাদানে ডিসিআর জালিয়াতির জেরে গত 5 বছরে আনুমানিক 3000 কোটি টাকা রাজস্ব হারিয়েছে রাজ্য সরকার। বছরে আনুমানিক 600 কোটি টাকার রাজস্ব লোকসান হয়েছে। এখনো পর্যন্ত হদিশ মিলেছে টুলুর 220 কোটি টাকা ও 15 কেজি সোনার। আমরা কালকে টুলু মণ্ডলের এগেনস্টে সেকশন 84 অফ বিএনএস অনুযায়ী প্রোক্লেমেশনের জন্য বলেছিলাম। সিউড়ি মোহাম্মদ বাজারের বিভিন্ন জায়গায় ওনার এগেনস্টে প্রোক্লেমেশনের নোটিশ আটকে দেওয়ার কথা আছে। এখানকার লোকাল বা বাংলা যে নিউজপেপার বা যে নিউজপেপার আছে তার মধ্যে জানাতে বলেছে ঠিক 1 মাস পর, অর্থাৎ 14/9 এই বছরের 2026-এ 10:30টার মধ্যে ওনাকে কোর্টে উপস্থিত থাকতে বলা হয়েছে। সরকারি আইনজীবীর আবেদন মেনে টুলু মণ্ডলের বিরুদ্ধে নতুন করে জালিয়াতি, প্রতারণা, সরকারি টাকা 9/6 ও প্রমাণ লোপাট সহ 4টি ধারা যুক্ত করা হয়েছে। অন্যদিকে সোমবার টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করার নির্দেশ দিয়েছে সিউড়ির এসিজেএম আদালত। টুলু মণ্ডলের যে কেসটা, সেই কেসে লার্নেড এসিজেএম দায়িত্বে ছিলেন এবং তিনি যে অর্ডার দিলেন সেটা হচ্ছে যে একটা হুলিয়া জারির নির্দেশ দিয়েছেন এবং আগামী 14/8-26 তারিখের মধ্যে তার রিপোর্ট চেয়েছেন। ওই টুলু মণ্ডলের এগেইনস্টে হুলিয়া জারি করেছেন। পুলিশ সূত্রে খবর, টুলুর যে পাহাড় প্রমাণ সম্পত্তি সিজ করা হয়েছে সেগুলির অ্যাটাচমেন্ট প্রক্রিয়া শুরু হবে। হুলিয়া জারি হয়েছে, এখনো পর্যন্ত শেষ পর্যন্ত পাওয়া আপনাদেরই কোনো চ্যানেলে আমি দেখছিলাম, সেই মনে হচ্ছে যেন ইউরি গ্যাগারিন কিংবা রাকেশ শর্মার মতন এখন অমুক পয়েন্ট থেকে তমুক পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখলাম দুবাই থেকে উনি নাকি তুর্কির দিকে এগিয়ে যাচ্ছেন। তো চিন্তা করবেন না, এ তো নতুন ভারত, ডাবল ইঞ্জিন সরকার। এই সরকারও ওই ভারত সরকারেরই মতনই একটা অংশ, রাজ্যের অংশ। সেই রাজ্য সরকার কেন্দ্রকে নিশ্চয়ই জানাবে, যাতে কি না যেখানেই থাকুক না কেন, আমরা তো শুনেছিলাম ইয়ে নয়া ভারত হ্যায়, ঘুষেগা ভি লটায় কাবি। এটা প্রশাসনিক ব্যাপার। আইনে যদি কাউকে খুঁজে না পাওয়া যায় বা কিছু হয়, তদন্তকারী এজেন্সি যদি চায়, কোর্ট যেটা মনে করেছেন সেটা করেছেন। 14ই আগস্টের মধ্যে হুলিয়া জারির প্রক্রিয়া কত দূর এগিয়েছে তা রিপোর্ট আকারে পেশ করতে হবে আদালতে। পার্থপ্রতিম ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।